সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বিদ্যুতের লোকসান, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিডি রহমতুল্লাহ, সাবেক মহাপরিচালক পাওয়ার সেল, মাঝখানে আছে অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ বুয়েট, এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। শেষ পর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতা, 3 জেলায় নিহত 3, ব্যালট বাক্স ছিনতাই, বরাবরের মতো এবারও নির্বাচন সুষ্ঠু হওয়ার দাবি সিইসি। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বিএনপির। নির্বাচনী সহিংসতার জন্য সামাজিক অস্থিরতাই দায়ী বলছে আওয়ামী লীগ। আসন্ন রোজায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত বিদ্যুৎ বিভাগ। গ্রীষ্মের দাবদাহে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। রোজায় রাজধানীর শপিং মলের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা ডিএমপির। মোতায়েন থাকবে অতিরিক্ত সদস্য, ছোট মার্কেটগুলোও পাবে সমান গুরুত্ব। এবং প্যারিসে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বৃষ্টি কমলেও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শিন নদীর পানি। নিরাপদে প্রবাসী বাংলাদেশিরা। রহমতুল্লাহ বলেন, গত 6 বছরে বিদ্যুতের লোকসান, পিডিবির লোকসান 36,000 কোটি টাকা প্লাস। তাহলে এত টাকা যে প্রতি বছর লোকসানের মুখে পড়ছে, তাহলে এই প্রতিষ্ঠানটা চলবে কি করে? আসলে সরকারের দীর্ঘদিন থেকে পাওয়ার সেক্টরে যা কাজ কারবার, তাতে দেখা আমার কাছে এটা উপলব্ধি, এবং আমি বিশ্লেষণ করে দেখাতে পারি যে সরকার আসলে সরকারি প্রতিষ্ঠান রাখতে চাচ্ছে না। তারা পুরোপুরি এটা প্রাইভেটকে দিয়ে দিচ্ছে। প্রাইভেটকে প্রচুর লাভও দিয়েছে রেন্টাল এবং কুইক রেন্টালের নামে। আজও যেটা করছে পিডিবিকে, প্রধান এই হচ্ছে যে জ্বালানির তেলটা অনেক বেশি। এই জ্বালানির দামটা কিন্তু আন্তর্জাতিক বাজারে কম হওয়া সত্ত্বেও সরকার পিডিবি এবং জনগণের সঙ্গে ব্যবসা করছে। বিপিসিকে লাভবান করা মানে সরকার লাভবান হওয়া, কিন্তু তার বিনিময়ে ঠকছে কারা? এই দেশবাসী না, কিন্তু বিপিসিকে লাভবান করছে সরকারি তার একটা প্রতিষ্ঠান হচ্ছে পিডিবি, তাকে কেন লোকসানের খাতা দিয়ে তাকে ধুকে ধুকে? এটাতে আমার বিশ্লেষণে এখানে মেইন কারণ এক হচ্ছে যে বিপিসিকে তেল আনিয়ে সরকার তার লোকসানের, কারণ ওইটি একমাত্র সরকারের পয়সা উপার্জনের সুযোগ। আরেকটা হচ্ছে দীর্ঘদিন থেকে পাওয়ার সেক্টরে সরকার ইচ্ছা করে সংকটগুলো তৈরি করছে। ইচ্ছে করে আমি বলবো যে আজও সরকার গ্যাস উত্তোলনের কোনো পদক্ষেপ নেয়নি, সাশ্রয়ী বিদ্যুৎ পাওয়ার কোনো বন্দোবস্ত নেয়নি, নবায়নযোগ্য জ্বালানি যেটা বাংলাদেশের দারুণ সম্ভাবনা সেটার দিকে কোনো হাত দিচ্ছে না। সে ওই যে বড় বড় মেগা প্রজেক্ট করছে যেটাতে লোকসান দেবে এবং যাতে প্রাইভেট যারা এন্টারপ্রেনার তারা লাভবান হবে। এইখানে সরকারের সঙ্গে একটা গোপন আঘাত, যেটা আমরা বাইরের থেকে বোঝা খুব কঠিন, কারণ এটা একটা মনে হচ্ছে একটা কমপ্লেক্স প্রজেক্ট। আসলে পাওয়ার এবং জ্বালানি কিন্তু কমপ্লেক্স না। আমার দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে যে আমি জনগণের কল্যাণের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে চাই কিনা, সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করতে চাই কিনা। স্যার, উনি যে কথাটা বলছেন ওই এটার ব্যাপারে আপনার ব্যাখ্যা কি? ধন্যবাদ। আমরা যদি দেখি এই বছরের বাজেটটা, হ্যাঁ, তাতেই কিন্তু অনেক কিছু প্রতীয়মান হয়ে যায়। এটা অকল্পনীয় যে এই বছরেই আমরা যেখানে এত কিছু সুন্দর সুন্দর কথা শুনে এসেছি বিদ্যুৎ সম্বন্ধে, আমরা লোডশেডিং উপলব্ধি করছি। লোডশেডিং তো অকল্পনীয় এখন, কারণ সরকার যেসব কথাগুলো বলেছে তার সাথে এখন এই অবস্থায়, কারণ এগুলো তো উন্নতির দিকে যাবে। হ্যাঁ, গত বছর যা ছিল তার থেকে বেটার হবে এই বছর। তো এই বছর একটা লোডশেডিং আরম্ভ হয়ে গেছে, এবং এই লোডশেডিংটা যে কত সেটা আমরা বুঝতেও পারছি না, কারণ সরকার লোডশেডিং বলছে না, তারা স্বীকারই করবে না। এখন এটা সচল লাইন ঠিক করছি, রাস্তা ঠিক করছি, এইসব বলছে। এই অবস্থায় তারা 16,000 কোটি টাকা গত বছরের বরাদ্দ থেকে এই বছরে 13,000 কোটি টাকা করে দিয়েছে। আপনি কল্পনা করেন যেখানে প্রবলেম হচ্ছে, এবং সবাই বলছে যে প্রবলেমটার মূলে আছে সঞ্চালন বিতরণ, এবং সঞ্চালন বিতরণ নিজেরাই বলেছে যেটা নেগলেক্টেড হয়ে গেছে, আমরা ভুল করেছি, এখানেও দেওয়া উচিত ছিল। এই অবস্থায় আপনি কি করে বাজেট কমান? কি একটা এক্সকিউজ দিল ওনারা যে ওনার মানে এই প্রতিষ্ঠানগুলা তারা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারে নাই। মানে তারা নিজেরাই অ্যাডমিট করছে যে ওনাদের গুরুত্ব দিতে পারেনি, পারে নাই। তাহলে আপনি দেখেন যে উনি কথাটা বললেন যে এটা অ্যাকচুয়ালি ঠিক কথা, যে সরকার ভাবছে যে এই সেক্টরের
এই সেক্টরটাকে প্রাইভেটাইজ করে দিতে পারলে তাহলে এটার আর দায়িত্ব নিতে হবে না। তার মানে আপনি বলছেন যে লোকসানের খাতাটা আর তাদের ঘাড়ে থাকবে না, মানে আমি ধরনের। অত কিছুতে যাব না, আমি ওনারা বলতে পারেন, বাট আমি যেটা দেখতে পাচ্ছি আমার কাছে ওটা প্রতীয়মান হচ্ছে। মানে আপনি ওনার সাথে একমত এই বিষয়ে? আমি একমত ইন দ্য সেন্স দ্যাট আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে পিডিবি দুর্বল হয়ে যাচ্ছে, এবং দুর্বল হতে হতে এমন অবস্থা দাঁড়াতে পারে যে আমরাই হয়তো বলবো, এই যে বিমানের মতো যেরকম অবস্থা এখন হয়েছে, আমরাই বলবো যে বিমান বন্ধ করে দাও, কারণ লাভ কি হচ্ছে, সার্ভিস পাই না, ইয়ে পাই না, তারপরে ওখানে লসের মানে এই যে এখন এই গভর্নমেন্ট, আমি যদি বলি গতটার 7.5 বছর হয়ে গেছে, 7.5 বছরে ইটস এ লট অফ টাইম, অনেক কিছু করা যায়। কিন্তু আপনি যদি ভালোভাবে বিশ্লেষণ করে দেখেন যে আমরা যেটাকে বলি সাস্টেইনেবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, এগুলো কিন্তু ধারে কাছেও যায়নি। আপনি রিসেন্টলি যতগুলো সামিট হয়েছে সবগুলো সামিটে, এই যে ইনভেস্টমেন্ট সামিটে সবাই বলেছে যে ভালো এনার্জি আর ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার ছাড়া এই বাংলাদেশ উন্নতি হবে না। তার মানে বিনিয়োগ ইউর বলে গেছে, এবং রিসেন্টলি যেটা একটা হলো এখানে সিটিসেলের এমডি উনিও এই কথাটা বলেছেন যে তাহলে এত বছর পরে আমরা কি দেখলাম, আমরা 3.5 বছর আগে আমরা দেখলাম যে হাতির ঝিলে ফায়ার ওয়ার্কস করে 10,000 মেগাওয়াটের সেলিব্রেশন হলো, 3.5 বছর আগে। তো এখন তো আরো বেড়ে গেছে, তো ওনাদের নিজের কথাই এটা 12,000 মেগাওয়াটের সিস্টেম। আবার দেখা যাচ্ছে যে 8,000 মেগাওয়াটেই লোডশেডিং হচ্ছে, খুবই খারাপ হয়ে যাচ্ছে। আসলে ভিতরে কি হচ্ছে এটা বোঝা খুব ডিফিকাল্ট, কিন্তু বাইরের থেকে যদি আমরা দেখি এবং লোডশেডিং হচ্ছে, সেখান থেকে তো আমরা এটা তো প্রতীয়মান হয় যেটা বিরাট একটা ম্যানেজমেন্ট ঘাটতি আছে সম্পূর্ণ, মানে সরকারের দিক থেকে মানে প্ল্যানিং সিদ্ধান্ত দিক থেকে, অলসো অপারেশনাল দিক থেকে ঘাটতি আছে। স্যার আপনার কি মনে হচ্ছে? আমার ওনারা যে কথাগুলো বললেন সেই জায়গাটা আমি অন্যভাবে বলবো, সরকার ঠিক কাজই করতেছে, কারণ সরকার যেটা করতে চাচ্ছে সেই দিকেই যাচ্ছে। এখন আমরা যেটা করতে দিতে চাচ্ছি না সেটা ঠেকাতে পারছি না, এইটা হচ্ছে মৌলিক কথা। এখন আসেন বাজেটের কথা নিয়ে, এবং এই জায়গাটা মনে হচ্ছে যে আমাদের চিন্তাটা বিকলাঙ্গ, অথবা অর্থমন্ত্রীর মুখ দিয়ে যে কথাগুলো বলেছে সেটা বিকলাঙ্গ চিন্তার বহিঃপ্রকাশ। এখন এই বিচারটা বিশ্লেষণটা কে করবে? সেইটা তো সাধারণ মানুষ করবে। তো সাধারণ মানুষের এই চিন্তা করার স্বাধীনতা থাকা দরকার, সেই স্বাধীনতাটাও এখন অস্বাভাবিকভাবে কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেছে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শফিক, আমি সাভার থেকে বলছিলাম। জি, আপনারা যে বিদ্যুৎ নিয়ে আলোচনাটা করতেছেন, বিদ্যুতের ঘাটতি, কিন্তু আমরা গ্রাহকরা, আমরা যে ভাড়া থাকি, প্রত্যেক মাসেই আমরা বিল দেখা যায় 814 টাকা আসে, কোনো মাসে 712 টাকা আসে, কোনো মাসে 660 টাকা আসে, কোনো মাসে 900 টাকা আসে। তারপরে তো লোডশেডিং আছেই, এই লোডশেডিং ঘন্টার পর ঘন্টাও থাকে। তারপরে এখন থেকে আপনাদের কাছ থেকে শুনতেছি যে এটা এই লোকসান। জি, আপনাকে 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 ধন্যবাদ। বলছে এত কিছু হচ্ছে, গ্রাহক পয়সা দিচ্ছে, বিদ্যুতের বিল দিচ্ছে, লোডশেডিং হচ্ছে, ভোগান্তি হচ্ছে, কিন্তু তারপরেও কেন লোকসান দিচ্ছে? আচ্ছা, লোকসানটা দিতে চাই আমরা, যে যে জায়গা থেকে কথা শুরু করেছিলাম সেই জায়গাটা আসলে এই লোকসানটা যে আমাদের পরিকল্পিত, এটা ইচ্ছাকৃত না, এটা পরিকল্পিত, এটা করা দরকার। কারণ এটা করতে পারলে আমরা বিদ্যুতের দাম বাড়াতে পারবো। এখনো বিআরসির টেবিলে আরো 29% বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আছে। মানে এটা মানে জুনের পরে একটা না, এটা আছে এবং সেটা পেন্ডিং রাখা হয়েছে। এবং এক্ষেত্রে সরকারের মন্ত্রী আমাকে দেখিয়ে বলে যে স্যাররা তো বিদ্যুতের দাম বাড়াতে দেয় না, আমার তো আরবিতে লোকসান দিতে হচ্ছে, এসব কথা অনিয়ারে আমাকে শোনান, আমিও শুনি। এখন কেন কি অবস্থাটা সেটা ভেতরের ব্যাপারটায় আসি। এখন আসেন যে আমাদের কেন এইগুলো করতে হচ্ছে, আমাদেরই বা এইভাবে সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলতে হচ্ছে কেন, আর সরকারকেই বা কেন বলতে হয় যে স্যারেরা বিদ্যুতের দাম বাড়াতে দেয় না। এই যে অবস্থার মধ্যে বছরের পর বছর চলে আসছে। এইবার আসেন স্বাধীনতা আগে অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন, তিনি যখন বাজেট পেশ করলেন সেখানে 750 কোটি টাকা মতো বাজেট পেশ করেছিলেন। সেই বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ছিল 500 কোটি টাকার উপরে। এইবার আসেন যে সেখানে প্রবৃদ্ধি ছিল প্রায় 16%। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে ভাঙা চোরা এটা সেটা সব শেষ হয়ে গেছে,
সেই সরকার এরকম একটা বাজেট দিয়ে কোনো উচ্চ অভিলাষী বাজেট, আশাবাদের বাজেট বলিনি, বাস্তব বাজেট বলেছে। আজকেও কিন্তু তাই 16% 17% প্রবৃদ্ধি হয়েছে, অথচ অর্থমন্ত্রী বলতেছে ভয়ঙ্কর আশাবাদের বাজেট। আমি ভয়ঙ্কর সর্বনাশের বাজেট দেখতেছি। যদি বলেন কেন, আজকে দেখেন যে ওখানে উন্নয়ন খাতে ছিল 500 কোটি টাকা 700 কোটি টাকার মধ্যে, আর এখানে 350 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকার মানে 2 লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে অনুন্নয়ন খাতে, উল্টাটা হয়ে গেছে। এই উন্নয়ন খাতে ব্যয় কোথায়? সরকারি কর্মচারীদের বেতন দিতে হবে 51,000 কোটি টাকা, সুদ গুনতে হবে 40,000 কোটি টাকা, সামরিক ব্যয় দিতে হবে 22,000 কোটি টাকা। এই যে অনুন্নয়ন ব্যয়, এই ব্যয়গুলো কেন মানুষ দেবে? কেন মানুষ কর দিয়ে এই ব্যয় মেটাবে? এর কোনো জবাব খুঁজে পাওয়া যাবে না। এইবার আমি আসি বিদ্যুতের ক্ষেত্রে আসি। এখন সরকার কোনো কাজ সরকারি খাতে ওই সরকারের সময় সমস্ত সেক্টর ন্যাশনালাইজড করে সরকারের হাতে নিয়ে নিয়েছিল, সমস্ত সেক্টর ন্যাশনালাইজ করে বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টর নিয়ে, এবং পেশাদার দিয়ে সেটা চালানো হয়েছিল। আজকে অপেশাদার দিয়ে চালানো হচ্ছে। দক্ষতা, অস্বচ্ছতা, দুর্নীতি ক্রমান্বয়ে বাড়ছে। অর্থমন্ত্রী বলেন যে দেশের আয় বেড়েছে, দুর্নীতিও বেড়েছে। সুতরাং পরিপূরক, দুর্নীতি বাড়াতে খুব স্বাভাবিক, এবং মানি পাচারও বেড়েছে। সুতরাং সবই বাড়বে। আয় বাড়লে বাড়বে না, তাহলে আমাদের ড্রেনেজ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা 2000 কোটি টাকা আবার ব্যাংকের জন্য বলেছি যে তাদের যে এই যে চুরিচামারি হয়ে তাদের ঘাটতি হচ্ছে, সেই ঘাটতি পূরণের জন্য টাকা দিচ্ছে। এগুলো আমাদের কর দিয়ে টাকা দিতে হবে। ওখানে মজুদ টাকা আমি ব্যাংকে নিরাপত্তা পাচ্ছে না, সে টাকা তসরুপ হয়ে যাচ্ছে, ব্যাংক ঘাটতি দিচ্ছে, সেটা আবার পূরণ, তবিল ঘাটতি পূরণের জন্য আবার আমাকে টাকা দিতে হবে। এইভাবে টাকাগুলো নিয়ে যে অনুন্নয়ন ব্যয় বাড়াচ্ছে। এখন উন্নয়ন ব্যয়ের ব্যাপারে আসেন, উনি যে বললেন যে বিদ্যুৎ খাতে টাকা নেই, তো সরকার তো বিদ্যুৎ খাতে টাকা দেবে না, সরকার তো এইভাবে টাকা খরচ করবে। এইভাবে টাকা খরচ করাই হচ্ছে সরকারের নীতি। তাহলে সরকার এখন জনগণের স্বার্থ আর ব্যবসায়ী, এর মধ্যে ব্যবসা আছে, ব্যবসায়িক স্বার্থ, যেটা বিদ্যুৎ খাত ছেড়ে দেওয়া সবচেয়ে ভালো ব্যবসা যেখানে আছে। এইবার আসেন পঞ্চম বার্ষিকী, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার বলল যে বিদ্যুৎ খাত উন্নয়নের জন্য আমার $9 বিলিয়ন দরকার। সেই সময় আসলো মাত্র $35 বিলিয়ন। এদিকে রিসেন্টলি একটা সেমিনারে এই বিদ্যুৎ খাত উন্নয়ন নিয়ে কত কথা হচ্ছে, এত পরিকল্পনা, এত নীতি কৌশল, মাস্টার প্ল্যান বলা হচ্ছে, সেইখানে গোমর ফাঁস হয়ে গেল। জ্বালানি উপদেষ্টা বললেন একেবারে সবার সামনে, হাড়ি ভেঙে দিলেন যে আসলে আমরা জোড়াতালি দিয়ে চালাচ্ছি, কোনো নিয়ম কানুন পরিকল্পনা মাফিক চালাইতে পারছি না। ব্যাপারটা কিন্তু সেইটাই। এই সত্য কথাটা স্বীকার করার জন্য আমি তাকে আপনার এখানে এসে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় তারা খুব গালাগালি করেছে, কিন্তু এই সত্য কথাটা স্বীকার করার জন্য আজ এতগুলো বছর ধরে যেটা অপোজ করে আসছে, সেইটা অন্তত ওনার মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে বলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে অসতর্কতা মুক্ত সত্য কথাটা বলে ফেলেছে। এখন আসেন যে উনি যে কথাটা বললেন, বিদ্যুৎ খাত বিনিয়োগ সংকটে আছে, বিদ্যুৎ খাত প্রতিযোগিতার বিপর্যয়ে আছে, বিদ্যুৎ খাত বৈষম্যের শিকার হয়ে আছে, জ্বালানি খাত, এইগুলো সব তৈরি করা হয়েছে। যদি আপনি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যান, সেখানে দেখবেন যে বিদ্যুতের দাম বাড়াতে হবে, জ্বালানির দাম বাড়াতে হবে, কারণ প্রাইভেট সেক্টরের বিপুল মুনাফা দেওয়ার সুযোগ যদি সৃষ্টি না করা হয়, তাহলে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট হবে না। তাহলে সেই জায়গাটা আপনি দলিলিকভাবে লিখে নিলেন। আমি যে কথাটা শুরুতেই বলেছি যে সরকার তো ভুল করছে না, সে পরিকল্পিতভাবে আগাচ্ছে। আচ্ছা, এখন আসেন, রোড শো করেছি, এটা করেছি, সেটা করেছি, বিনিয়োগ আনতে পারলাম না। যখন বিনিয়োগ আনতে পারলাম না, তখন জোড়াতালির কথাটা কেন আসলো? অ্যাডক ভিত্তিতে দেখা গেল বিবিএনআই সামিটের 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 2 বছরের মাথায় বাতিল হয়ে গেল। শুরুতেই যদি গভর্নমেন্ট সেক্টরের বিদ্যুৎ কেন্দ্রটা যদি তৈরি হতো, আজকের কিন্তু বিদ্যুৎ সংকট থাকে না, বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ে না। আমি জ্বালানি তেলের কথা পরে আসবো। তাহলেই কিন্তু ওই গ্যাসে উঠে দেয়, কিন্তু সেটাকে প্রাইভেট সেক্টর দিয়ে করাতে হবে, মুনাফাটা প্রাইভেট সেক্টরে যাবে। এইবার আসেন, পারল না তারা। যেই পারল না, সেই জায়গাটাই করা হলো কি প্রায় 600 মেগাওয়াট আপনার তরল লিকুইড ফুয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের উৎপাদন ব্যয় বা বিদ্যুতের সরবরাহ ব্যয় বাড়িয়ে দেওয়া হলো। এই যে বানানোটা, এইটা পিডিবির ইঞ্জিনিয়াররা মাথায় হাত দিয়ে আহাজারি করেছে যে কি সর্বনাশা কাণ্ড, তারপরেও বিদ্যুৎ বিভাগ এই কাজটা করাইছে। আমি তার উইকনেস, তাদের আহাজারি, একজন প্রকৌশলী, একজন পেশাদার ব্যক্তি হাত দিয়ে চিন্তায় এটা হতে পারে না। এইবার আসেন বেসরকারি খাতের ব্যাপারে। স্বয়ং প্রধানমন্ত্রী 2014 সালে সম্ভবত বিদ্যুৎ জ্বালানি বিভাগ পরিদর্শনে এসে বলে গেছে যে
বেসরকারি খাতে খাত উন্নয়নে বিদ্যুৎ খাত ঝুঁকির মধ্যে পড়েছে। সুতরাং এটা সরকারি খাতে কিভাবে করা যায় সেই ব্যাপারে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়ে গেছেন এবং তার জন্য কাজ করতে বলা হয়েছে। সেই কাজ করার রূপরেখা দিতে বলা হলো কাকে? বিদ্যুৎ বিভাগ দিল পিডিবিকে। পিডিবিকে বিদ্যুৎ বিভাগকে অতিক্রম করে এইরকম ধরনের একটা পরিকল্পনা দিয়ে প্রধানমন্ত্রীর এই অনুশাসন বাস্তবায়নের কি সক্ষমতা রাখে? প্রশ্নই ওঠে না। এই যে একটা লোক হাসানো কাজ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য যে বিদ্যুৎ বিভাগ করে সেটাকে ধামাচাপা দিয়ে দিল, সেটা আর কোনোদিন সামনে আসলো না। আর আমরা একই কথা বারবার বলে যাচ্ছি যে এই খাত সরকারি খাতে নিয়ন্ত্রণ ছাড়া এটা চলবে না, এবং এইভাবে বেসরকারি খাতে চলে দিলে অদক্ষ বেসরকারি খাত দিয়ে চালাতে গেলে, অস্বচ্ছ বেসরকারি খাত দিয়ে চালাতে গেলে মনোপলি এস্টাবলিশড হবে এবং সেখানে মুনাফার মার্জিন বাড়ানো হবে এবং সরকারি কর্মকর্তারা তার সুবিধা নিয়ে সেটাকে বহাল করবে। সেটা আজকের এই জায়গায় আসছে। আমি আপনার কাছে এক সেকেন্ড পরে আসছি স্যার, পরে আসছি। একটা ফোন আছে, তারপর আমি রহমতুল্লাহ ভাইয়ের কাছে আসবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম সঞ্জিত। জি, আমি মানিকগঞ্জ থেকে বলছি। আমি পল্লী বিদ্যুতের একজন এমপ্লয়ি। জি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আজকে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো দেশে প্রত্যন্ত অঞ্চলে যেভাবে প্রতিকূল পরিবেশে কাজ করে সরকারকে লাভের মুখ দেখাচ্ছে, আমরা শত শত কোটি টাকা লাভ দেখাচ্ছি এবং লাভ করে দিচ্ছি বিভিন্ন রকম টার্গেট ফুলফিল করে, এবং যে পরিবেশে আমরা কাজ করি, লোকবল কম, তারপরে আমাদের লজিস্টিক সাপোর্টটা কম, তারপরে কিন্তু আমরা আমাদের টার্গেট গুলো ফুলফিল করি, প্রতি বছরে ফুলফিল করি। তো সেক্ষেত্রে পিডিবি যে সকল লোকালিটিতে কাজ করে সেটা তার উন্নত জায়গায় থাকে, তাদের কর্ম পরিবেশগুলো আরো বেশি ভালো। সেক্ষেত্রে তারা কেন পাচ্ছে না এই সরকারের এই লোকসানের খাতাটা একটু গুটিয়ে নিতে? জি, আপনার ধন্যবাদ। রহমতুল্লাহ ভাই, আমাকে একটু বলবেন এই জিনিসটা একটু বুঝতে চাই। ফার্নেস ওয়াইল যে আইপিপি, যেটা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, যারা যে 10টা আছে, তারা কিন্তু এখন ওপেন মার্কেট থেকে তেল কিনছে এবং সরকার এই বছর থেকে পুরো 100%ই ফার্নেস ওয়েল, ডিজেলও তারা কিনছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে তাদের বলে খরচ পড়ছে প্রতি লিটারে 25 টাকা। আমাদের পিডিবি এই ফার্নেস ওয়েল কিনছে আপনার বিপিসি থেকে 60 টাকা দরে। এখন বিদ্যুৎ এই পিডিবির সমস্যা যে জায়গা বলছে যে তারা কিন্তু 25 টাকা, তার মানে অলমোস্ট 2.5 গুণ দামে তারা কিনছে। তার মানে সক্ষমতার জায়গাটাতে যে জায়গায় হচ্ছে তাদের উৎপাদন ব্যয় কমে গেছে, পিডিবির উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এই জায়গা থেকে তারা দাবি করছিল যে দেশের বাজারের জন্য এই বিপিসির আনা তেলকে সমপর্যায়ে নিয়ে এসে মূল্য করে দুই পক্ষ এই জন্য করে। তাতে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এক পক্ষকে সব সুবিধা দিয়ে যাচ্ছে আর সরকারি যে সংস্থা আছে সেই তাকে লোকসান গুনতে হচ্ছে। এই পলিসিটাকে আপনি কিভাবে দেখেন? এই পলিসি প্রথম থেকে আমাদের, কিন্তু আমি একটা কথাই বলেই এটা স্টার্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সরকার বিদ্যুৎ খাতকে, এটা সাংঘাতিক লাভজনক ব্যবসা, প্রতি কিলোওয়াট আওয়ারে পয়সা আসে এবং জ্বালানিও সাংঘাতিক, পৃথিবীতে অত্যন্ত লাভজনক ব্যবসা। কাজে এই জ্বালানি নিয়ে কিন্তু বিশ্বযুদ্ধ বা এইসব বিদ্যুৎ খাত নিয়ে বিশ্বযুদ্ধ হয়। কেন হয় বা বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দেয়? কারণ এটা যদি কেউ দখল করতে পারে তাহলে হি বিকামস দ্য কিং। তা কাজে এই খাতটা, উনি যদিও প্রধানমন্ত্রীর কথা বললেন, কিন্তু আমি বিভিন্ন বক্তব্য আমি দেখেছি যে আসলে এটা ডেলিবারেটলি উনি যে কথাটা বলছে যে ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পিত উপায়ে এই খাতটাকে, অত্যন্ত লাভজনক খাতটাকে ব্যক্তিগত খাতে দিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? পিডিবিকে মারতে হবে। পিডিবিকে যদি মারতে হয় তাহলে এটা একটা অদ্ভুত নীতি, যেখানে আমার লিটার এসে পড়েছে 25 টাকায়, সেটাকে এখনো আমি 60 টাকায় কেন পিডিবিকে কিনতে বাধ্য করতেছি? না, 60 তো কমাই দিয়েছে তো, 3 টাকা কমাইছে। না 42 টাকা, 42 টাকা ফার্নেস ওয়েল 42, কিন্তু ওইটা তো এখনো 60 টাকা, 3 টাকা, ওইটা 60 টাকা। ডিজেল 65, ডিজেল 65, ওখানে ওই তো। তার মানে দুইটাই আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এইটা কি হতে পারে যে বিদ্যুতের উপর ইট ইজ এ বেসিক ইনগ্রেডিয়েন্ট, যে সমস্ত জাতি, কৃষক, মধ্যবিত্ত আমরা সবাই বিদ্যুতের উপর নির্ভরশীল এবং বিদ্যুৎ ছাড়া তো জাতি এগুতেই পারবে না, এবং মানুষের সচ্ছলতার উপরে নির্ভর করে বিদ্যুতের দাম কত হবে। আপনি জোর করে এটা 17-18 টাকা করলে তো মানুষ বাধ্য হবে যে বিদ্যুৎ না ছাড়া উন্নয়ন। আজকে কিন্তু উন্নয়নের আজ কোনো গতি নেই, কারণ এটা হচ্ছে জ্বালানির দুষ্প্রাপ্যতা এবং এক্সপেন্সিভ। তাহলে এটা কি ইচ্ছে করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য করছে না? আর এই ব্যবসাটা কি
আপনি যদি এটা বিশ্লেষণ করেন যে সরকারের হিসাব আছে, এই ব্যক্তিগত খাতের যারা লোক তারা হিসাব আছে, 100% লোককে আমার বিদ্যুৎ দেওয়ার দরকার নেই। আমি যদি 5 টাকার বিদ্যুৎ 20 টাকা বিক্রি করতে পারি, এখানে আমার 20% লোককে বিদ্যুৎ দিলে ঝামেলা কম, ডিস্ট্রিবিউশন কম, খুব অল্প লোকের থেকে আমি পয়সাটা উপার্জন করব। আর জাহান্নামে যাক 12-13-14 কোটি লোক যারা জনবান্ধব সরকার চালাতে পারে না, যারা এই দেশের অর্থনৈতিক উন্নয়ন চায় না, তাদের কাছে এইসব সাশ্রয়ী মূল্যে বা রিলায়েবল পাওয়ার দেওয়া কেন? তাদের হচ্ছে ব্যবসা। এবং ব্যবসার জন্য এই সরকার নির্বাচনের প্রথম দিন তারা যে ঘোষণা করেছিল 2008-এ, ওখানে কয়েকটা কথা লেখা ছিল, সাশ্রয়ী স্বল্প মূল্যে রিলায়েবল বিদ্যুৎ আমরা দেব। আর সেটা সাশ্রয়ী কোথায় হলো? তারপরে সেটা রিলায়েবল কোথায় হলো? আজকে দেখেন সরকার আমাদেরকে বাধ্য করেছে যে ব্যবসায়ীদের 17-18 টাকা করে প্রতি ডিজেল এবং ফার্নেসে 2 টাকা পার্থক্য নিয়ে 17-18 টাকা করে তারা ব্যবসায়ীদের টাকা দেওয়ার ফলে আমরা তো সোনার দামে বিদ্যুৎ কিনলাম। যদি ওই বিদ্যুতের তারা স্থায়িত্ব আজকে এই হয়, 2 বছরের মাথায় 3 বছরের মাথায় আজকে সারা দেশে লোডশেডিং হচ্ছে। আজকে কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী আজকে আমাদের চাহিদা, প্রজেক্টের ডিমান্ড হচ্ছে 11,500 মেগাওয়াট। সরকার সেখানে ম্যাক্সিমাম, তাও কোনো কোনো দিন যেদিন 8,000 মেগাওয়াট তৈরি করতে পারে সেদিন ভোট যে কালকে সর্বাধিক উৎপাদন হয়েছে 8,000। কেন লজ্জা করে না 8,000 মেগাওয়াট উৎপাদন? আমি তো নিজেই যে আমাদের ডিমান্ড এত, আমরা ডিমান্ড ফুলফিল করেছি। কোথায় ডিমান্ড ফুলফিল করেছে? কিন্তু ইনস্টল ক্যাপাসিটি যদি একটু বেশি আছে, কিন্তু ফার্ম ক্যাপাসিটি মানে উৎপাদন সক্ষমতা সেটা এখনো 8,000 মাঝে মাঝে যায়, 7,500-এর বেশি না। তাহলে আমার ডিমান্ড তো বাড়তেছে না, কারণ সরকার বাধ্য হয়েছে যে কানেকশন আর দিচ্ছে না, নতুন কানেকশন বন্ধ, লাইন এরিয়া বন্ধ, সব কিছু বন্ধ রেখে একটা জাতিকে পঙ্গু করার জন্য আমি কিছু ব্যবসায়ীকে আজকে আপনি দেখেন সামিট এবং কিছু কিছু প্রাইভেট যে অ্যাগ্রিকো এবং অনেক কটা কোম্পানির নাম বলতে পারি, যারা রেন্টাল এবং কুইক রেন্টালের নামে পিডিবির চেয়ে অন্তত কয়েকটা পিডিবি তারা কিনতে পারবে। আজকে এত মুনাফা অর্জন করেছে থ্রু দিস রেন্টাল এবং কুইক রেন্টাল। এবং দেখেন রেন্টাল এবং কুইক রেন্টাল সরকার ঘোষণা করেছিল যেটা 3, 5, 7-এর ভিতর আমরা এটা বন্ধ করে দেব, আমরা ওই যে বিগ বেস পাওয়ার স্টেশন আমরা তৈরি করব। আজকে আবার রেন্টালকে রিভিউ করার জন্য, রিনিউ করার জন্য চিন্তা ভাবনা করছে। তাহলে সরকার কি এখনো তার জ্বালানির উপর, অর্থাৎ গ্যাস যে আমার প্রচুর আছে অফশোর এবং অনশোর দুইটাতে, সেই গ্যাস উঠানোর কোনো পদক্ষেপ নেয়? সবচেয়ে ফসিল ফুয়েলের মধ্যে সবচেয়ে সস্তা এবং এনভায়রনমেন্টের জন্য অত আনফ্রেন্ডলি না। তাহলে সেইটা যদি আমি উঠাই, তাহলে আমি বিদ্যুৎ এখনো 2.5 টাকার থেকে 3 টাকার ভিতর দিতে পারি, কারণ এতে জনগণের উপকার হবে। কিন্তু গ্যাসে একটা জিনিস যে আপনি প্রজেক্ট, মেগা প্রজেক্ট যখন হয় তখন যত কমিশন, আর গ্যাসে কিন্তু অনেকটা ফিক্সড প্রাইসের মতো, রিনিউয়েবলস যেমন ফিক্সড প্রাইসে, এখানে কিন্তু করাপশন, আপনি তো তেলের ব্যবসাটা করতে পারবেন না, অনেক কিছু এখানে ব্যবসা করা যাবে না। তো কাজেই ফিক্সড প্রাইস যেটা জনগণের উপকার হবে, সরকার কিন্তু ডেলিভারিটলি করতেছে, সেই জন্যই ক্ষমতায় আসছে যে আজকে জাতি ধ্বংস হয়ে যাক, এর ভিতরে আমার সমস্ত কিছু। আমরা যদি ইতিহাসটা দেখি বাংলাদেশের, আজকে কি আমরা জানি না যে কারা টাকা পাচার করে বিদেশে ব্যাংক করেছে, বাড়ি করেছে? তাহলে এর পিছনে কিন্তু এই ধরনের অপরাজনীতি, দুর্নীতির রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি। আজকে এদেশে আমাদের, আজকে আমরা বিল দিতে, ওই যে দর্শক যে বললেন, সত্যি এটা অত্যন্ত খাঁটি কথা যে তার 800 টাকা বিল আসতেছে, লোডশেডও সমানে হচ্ছে। তার মানে কি একটা দুর্বৃত্তপনার চলতেছে। স্যার একটু বলবেন এই মুহূর্তে এখন আমাদের বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রে গ্যাস কি পরিমাণ হচ্ছে আর কি পরিমাণ ফার্নেস পায়? ধন্যবাদ। এই তথ্যটা তো একেবারে মানে ডেইলি আপনি যদি খোলেন, ওই যে ওদের জেনারেশন চার্ট এভরিডে এটা কিন্তু পাবলিশ করে দেয়। এটা তেমন যেই না, এটা এক একদিন ভ্যারি করে। বাট আমরা যদি আগে তো 70% ছিল গ্যাসের, এখন কি সমান আছে? সবই ওরকমই আছে। হ্যাঁ, এখন দেখেন আমাদের কিছু বিদ্যুৎ কিন্তু ভারত থেকে আসে। জি, ওকে, আমাদের কিছু হাইড্রো আছে, কিছু কয়লা আছে। হ্যাঁ, আমি যদি ধরি 70% আমাদের বিদ্যুৎ হচ্ছে গ্যাসে, 20%, 20% হচ্ছে তেলে, আর বাকি সবগুলা 10%। তার মানে এখনো 70%। আচ্ছা, এখন আমি একটা যে তথ্যটা এখানে আনতে চাচ্ছি, আপনি যদি একটু ভালো করে আমাদের যে এই 7.5 বছরে যে আমরা কোথায় আসলাম এটা যদি বিশ্লেষণ করে দেখেন, এই 7.5 বছর আগে আমি একদম পিডিবির ডকুমেন্ট থেকে দেখাবো যে এই যেভাবে এখানে 8,000 উনি বললেন যে করে, ওখানেও তখনও কিন্তু কষ্ট করে 4,000 মেগাওয়াট হতো। আমি দেখাতে পারবো একদম ওনাদের 4,000 মেগাওয়াট 7.5 বছরে, সেটা এখন হচ্ছে 8,000 মেগাওয়াট। তাহলে 7.5 বছরে ওনারা ডাবল করেছে। এটা কতখানি ভালো সেটা আমরা চিন্তা করে দেখতে পারি। হ্যাঁ, এটা আহামরি কিছু না, কিন্তু ভালো।
কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আপনাকে এটা বুঝতে হবে যে যেটা প্রমিস করেছিল আমাদেরকে সেটার থেকে কতখানি দূরে, অনেক দূরে, অনেক দূরে ওনারা যেটা প্রমিস করেছিল। কিন্তু এটা দিয়ে কিন্তু ওনারা বাহাদুরি দেখাচ্ছেন, এটা দিয়ে কিন্তু বলছে আমরা কিন্তু ওনারা বলছে 12,000, কিন্তু ওনাদের সবার কাছ থেকে আমাদের কাছ থেকে যেটা শুনছেন আসল কথা হচ্ছে 8,000। ওকে, তা 8,000 বিদ্যুৎ। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এর মধ্যে, এই 8,000 মধ্যে 2,500 মেগাওয়াট হচ্ছে তেল ভিত্তিক। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে একটা দেশের এনার্জি, ইলেকট্রিসিটি ক্রাইসিস, ইলেকট্রিসিটি প্রবলেম সলভ করা ইজ নাথিং বাট ক্রাইসিস ম্যানেজমেন্ট। এটার মধ্যে কোনো রকমের উন্নতি, কোনো রকমের যে স্থায়ী কোনো ইয়ে নাই। আমার বাসায় যখন লোডশেডিং হয় আমি কি করি, একটা জেনারেটর লাগাই। হ্যাঁ, কেন? কারণ লোডশেডিং হবে, জেনারেটর। সরকারও কিন্তু এক্স্যাক্টলি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যটাই হচ্ছে পুরো দেশটার লোডশেডিংটাকে ম্যানেজ করছি বাই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এবং দিজ আর অল এক্সপেন্সিভ পিকিং লোড, পিকিং ওরকম। তাহলে এগুলা এই 2,500 মেগাওয়াট দিয়ে প্রবলেম যদি সলভ করতে হতো, বিএনপি যখন ক্ষমতায় ছিল ওরা বোকা। হ্যাঁ, এই আওয়ামী লীগ সরকার তারা বুঝেছে জনগণ কি চায়, যা খরচা হয় যাই করুক হোক বিদ্যুৎটা দাও। তারা তেল ভিত্তিক বিদ্যুৎ দিয়ে প্রবলেমটা সলভ করেছে। হ্যাঁ, বিএনপিও করতে পারতো, করতে পারতো না 2,500 মেগাওয়াট তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তো ইয়ে করে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে পলিটিক্যালি এটা ইম্পর্টেন্ট। সো এই যে পলিটিক্যাল একটা গেম আওয়ামী লীগ খেলেই বসে আছে, কিন্তু তারপরে কিন্তু ওনারা যেটা কথা বলছে, যেটা আমরা চেয়েছিলাম, মানে যাই হোক, সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোথায়? আপনি যদি ওনাদের প্ল্যান প্রোগ্রাম দেখেন, আপনি দেখবেন এর মধ্যে কোনো রকমের মানে রিয়ালিটি অ্যান্ড এর মধ্যে কোনো রকমের মিল নাই। মানে কতখানি যে ওনারা দূরে, এটা আপনি কল্পনা করতে পারবেন না কতখানি দূরে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন বাংলাদেশে একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বিদ্যুৎ পাওয়ার কথা এখন, যতদিন চলে গেছে, তা না হলে হয়তো 1 বছরের মধ্যে ইয়ে। আপনি জানেন একটা ইটও ঠিক মতো বসে নাই, একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একটা প্রপারলি ইটও বসে নাই। এই যে পায়রাতে বোধহয় কিছু একটা অ্যাডভান্স করেছে, আপনি যদি যান ওখানে গিয়ে দেখবেন যে মাটি কাটা হয়েছে কিছু, মানে আসল কোনো কাজ আগায় নেই। আমার কথা এখন আসেন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার ব্যাপারে যদি গভর্নমেন্ট সিরিয়াস হতো, তাহলে প্রথম জিনিসটা ওনারা যেটা করতেন, যেটা জাপানিজরা বলে গেছে যখন পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2010 যেটা করেছে, বলেছে যে তোমরা যদি এটাতে শিওর থাকো যে ইম্পোর্টেড করে করবে, তোমরা কোল হ্যান্ডলিং ফ্যাসিলিটি, তোমরা ডিপ সি পোর্ট করো, ওইটা হলো মোর ইম্পর্টেন্ট। তোমরা যদি কোনো কথাবার্তা নাই, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টকে বলছে যে তোমরা নিজেরাই কোল হ্যান্ডলিং ফ্যাসিলিটি তোমরা নিজেরাই ইয়ে করে নাও। তো ওগুলো যদি করে তাহলে কত দাম বেড়ে যাবে এবং কখন করবে, কি করবে, কোনো রকমের ওখানে প্ল্যানিং নেই। এবার দেখেন, আমার কথা হচ্ছে এই যে সময়টা ব্যয় হয়ে গেল 7.5 বছরে, ওনারা যদি সত্যি সিরিয়াস হতো, তাহলে একটা 500 মেগাওয়াটের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে ইম্পোর্টেড কয়লা দিয়ে একটা নিজের পয়সায় নিজের একটা পাওয়ার প্ল্যান্ট করতে ক্ষতিটা কি কোথায় ছিল? 500 মেগাওয়াটের একটা যদি পাওয়ার প্ল্যান্ট করে প্রায় হয়তো 8,000 কোটি টাকা ইয়ে হবে। কোনো বাজেটেই পাওয়ার প্ল্যান্ট করে পিডিবিকে সক্ষম করা কোনো রকমের ইয়ে ছিল না। ইভেন যেটা রিপাওয়ারিং যেগুলো করেছে সবগুলাই ওই ওয়ার্ল্ড ব্যাংক টাকা না দিলে হবে না। এখন আপনি এই যে বরাদ্দ, এখন একটা গরিব দেশের কাছে, জনগণের কাছে মনে হতে পারে ওরে বাপরে বাপ 16,000 কোটি টাকা দিয়েছে, বাট 16,000 কোটি টাকা দিয়েছে ফর এভরিথিং, অল ডেভেলপমেন্ট ওয়ার্কে, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর মিলে। আমরা যারা বুঝি, ওনারা যেটা বুঝি, ইট ইজ নাথিং। তাহলে সরকার যদি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে টাকা না দেয়, তাহলে সরকারি প্রতিষ্ঠান ওরা ওদের যে জেনারেশন ক্যাপাসিটিটা কিভাবে বাড়াবে? আপনি আমাকে বলেন যে প্রাইভেট সেক্টর তো নিজের ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, হ্যাঁ, কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে অংশটা আমাদের টোটালের সবসময় কিন্তু বলে এসছে 50% থাকবে। কোথায় 50%? গ্যাসে তো অলরেডি ওরা টিবিনা করে অনেক আগে ওনারা যে বলেছে, গ্যাসে তো অলরেডি অনেক আগে ইয়েরা প্রাইভেট সেক্টর ওরা চলে গেছে, নিয়ে গেছে, ওটা তো ওরাই কন্ট্রোল করছে এখন এই বাংলাদেশকে গ্যাসে। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে যদি টাকা না দেয়া হয়, তাহলে ওরা পাওয়ার প্ল্যান্ট করবে কি করে? ওখানে ওকে জয়েন্ট ভেঞ্চার ওখানে লাগায়, জয়েন্ট ভেঞ্চারের পার্টিসিপেশন কত 10% ইয়ে% এইভাবে করে তারা পাওয়ার খালি তারা কিনে নিচ্ছে। এখন
যে কথাটা এজাজ সাহেব বললেন, আমি সেই জায়গা থেকে শুরু করি, জাস্ট বিদ্যুতের দামের ব্যাপারে এসে শেষ করব। যখন যে 4000 মেগাওয়াটের কথা বললেন, তখন বিদ্যুতের ক্ষমতা, উৎপাদন ক্ষমতা ব্যবহার হতো 89%। আজকে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা গড়ে ব্যবহার হয় 42%, পিক পিরিয়ডে ব্যবহার হয় 55%। তার মানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেড়েছে, কিন্তু বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ব্যবহার কমেছে। কারণ আমরা বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ব্যবহারের জন্য চাহিদা মাফিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি সামঞ্জস্যপূর্ণভাবে মেনটেন করিনি বা করা গুরুত্ব দেয়নি। শুধু ওই কথাটায় আবার বলতে হয় যে 2006 সালে রহমতুল্লাহ সাহেব ভাই তখন ছিলেন, ডিজি ছিলেন, তখন যে খাম্বা পাওয়ার সেল, তখন যে খাম্বা বাড়িয়ে যে ট্রান্সমিশন বিতরণ লাইন তৈরি করে করা হয়েছে যে বিবেচনায়, আজকে সেই বিবেচনায় যদি এই উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে এই অভিযোগ যদি আনা হয়, তাহলে সরকার খণ্ডন করতে পারবে না। এবার আমি পরেরটুকু চলে আসি। আহাজারি করছেন আমাদের এজাজ সাহেবরা। আমি তো আগেই বলেছি এটা আহাজারি করা না, এটা পরিকল্পিতভাবে সে ঠিক পথে আগাচ্ছে। কারণ যেখানেই বিনিয়োগ পাওয়া যাবে সেইটাই ডেভেলপ করবে। আইপিপির আওতায় আরো 1000 মেগাওয়াট লিকুইড ফুয়েল বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছে। উনি যে বললেন যে কোল বিদ্যুৎ তৈরি করতে হলে সাশ্রয়ী দামে ছাড়া গতি নেই, তেল বিদ্যুৎ তৈরি করে কি মানুষে করে? কারণ এটা শুধুমাত্র পিক পিরিয়ডে শুধু ওই স্ট্যান্ড বাই হিসেবে চালানোর জন্য। এটা তো আদর্শিক কথা, এটা তো ব্যবসায়িক কথা হলো না, এটা তো ব্যবসা দেওয়ার কথা হলো না, ব্যবসা তৈরি করার কথা হলো না। ব্যবসা তৈরি করার কথা হলে যে ব্যবসা করতে চায়, সে কিসে ব্যবসা করতে চায় তাকে সেটা ব্যবসা দিতে হবে। ছোট একটা জিনিস আমি সংযোজন করি, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে রিসেন্টলি সরকার সিদ্ধান্ত নিয়েছে আরো 10টা ফার্নেস অয়েল বিদ্যুৎ কেন্দ্র। সেটাই তো বললাম যে আরো মানে যেখানে এগুলার ফেজ আউট করার কথা, এবং সেখানে আরো তারা চিন্তা করেন যে তেলের উপরে ভিত্তি করে আমরা চলছি। কারণ এটা কেন করতে যাচ্ছে, এবার কেন করতে হচ্ছে? আমি আগেই বলেছি যে যাতে ব্যবসা হবে, যে ব্যবসায়ী যেভাবে ব্যবসা করতে চাইবে সেইভাবেই ব্যবসা দেওয়ার জন্য জ্বালানি খাতকে সেইভাবেই ডিজাইন করা হবে, সেইভাবেই পরিকল্পনা করা হবে। যদি কালকে এক পরিকল্পনা থাকে, আজকেই তাদের চাহিদা অনুযায়ী যদি পরিকল্পনা বদলানো হয়, তাহলে বদলানো। তো এই যে 10টা পাওয়ার প্ল্যান্টের এইবার আসেন যে জায়গাটা আসছে এইটা করা হলো। এখন আসেন যে এখনো যে পর্যায়ে আছে, 2014 সালে বলা হলো যে আমরা 20% ক্যাপাসিটি ফ্যাক্টর বাড়িয়ে বিদ্যুতের উৎপাদন করবো। আমরা বললাম যে কোনো অবস্থাতেই আপনি 20% ক্যাপাসিটি ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারবেন, ম্যাক্সিমাম 10% প্রবৃদ্ধি, বিদ্যুতের উৎপাদন প্রবৃদ্ধি 10%-এর বেশি যেতে পারবেন না। তারা 20% প্রবৃদ্ধি ধরে আমাদের কাছ থেকে মূল্যহার নির্ধারণ করে নিয়ে গেল। পরের বছরে দেখা গেল যে তারা 9% বেড়েছে। এই যে তারা পারল না, টাকাটা নিয়ে গেছে, সেটা 17,000 কোটি টাকা নিয়ে গেছে, সেটা সাশ্রয় হয়েছে। মূল্য কমানোর জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে, বার্কের ক্ষমতা নেই সেই মূল্যহার কমানোর অ্যাপ্লিকেশন দেওয়া। এইবার যেটা আসছে তেলের মূল্যের ব্যাপারে এবার ফিরে আসি। তেলের মূল্য যা কমানো হয়েছে তা যদি শুধুমাত্র বিদ্যুৎ খাতে সমন্বয় করা হতো, তাহলে 7,000 কোটি টাকা সাশ্রয় হতো। এবং বিদ্যুৎ খাতে সেটা যাচাই বাছাই হয়নি, বিদ্যুৎ বিভাগ যেটা বলতেছে যে তাদের 5,500 কোটি টাকা ঘাটতি আছে, সেই 5,500 কোটি টাকা ঘাটতি সমন্বয় হয়ে 1,500 কোটি টাকা সাশ্রয় থাকে। তাতে প্রতি ইউনিট বিদ্যুতে 42 পয়সা বিদ্যুতের দাম কমানো যায়। কারণ সরকার তো দাম কমাবে না, সরকার তো দাম বিভিন্ন অজুহাতে বাড়ায় মুনাফার মার্জিন দিয়ে প্রাইভেট সেক্টরে পুশ করবে এবং প্রাইভেট সেক্টর ব্যবসা তৈরি করবে। এখন প্রাইভেট সেক্টর কয়লা দিয়ে ব্যবসা করতে চায় না, এখন প্রাইভেট সেক্টর গ্যাস তাদের দখলে চলে গেছে অলরেডি, তারা যতখানি গ্যাস নেওয়া নিয়ে ফেলেছে। এলপিজি যে আনা হচ্ছে, সেই এলপিজি দিয়ে তারা ব্যবসা করবে না, ওটা সরকারি খাতে এলপিজি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। পারমাণবিক বিদ্যুতে তারা যাবে না, কারণ ওটা উৎপাদন ব্যয় বেশি, ওটা সরকার নেবে। সরকার যে সমস্ত জায়গায় ব্যয় বেশি হবে, তেল বিদ্যুৎ যেটা আসবে সেটাও সরকার নেবে, কিন্তু তেল বিদ্যুৎটা তারা নেবে, কারণ তেলের বিদ্যুতে তারা যে 10% আপনার সার্ভিস চার্জ পাচ্ছে, তারপরে হচ্ছে ট্যাক্স ভ্যাট মুক্ত পাচ্ছে, দরপতন সুবিধা পাচ্ছে। 60,000 কোটি টাকার যে তেলের ব্যবসা এখানে আছে, সেই ব্যবসাটা তারা দখল করতে যাচ্ছে। এখন সেইভাবেই তো আপনার বিদ্যুৎ খাত সাজানো হবে। তারা যে চাচ্ছে, এটা সরকার তো তারা সরকার, সেভাবেই তৈরি করা হবে, হচ্ছে। এখন উনি যেটা বললেন কয়লার ব্যাপারে, কয়লাতে তো তারা ব্যবসায়ী করতে ইন্টারেস্টেড না। সুতরাং কয়লা খাত উন্নয়ন হবে কেন? কয়লা তো সরকার তৈরি করবে না, সরকার আনবে না। বড় পুকুরিয়ায় যেটা এনার্জি অডিট হয়েছে, সেই এনার্জি অডিট বড় পুকুরিয়া বন্ধ করার সুপারিশ আসছে। কারণ বড় পুকুরিয়া শুরুতেই
প্রিমিটিভ টেকনোলজি দিয়ে ওই পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যেখানে পালভারাইজিং মেশিন যেটা অবসলেট হয়ে গেছে চীন সেটাই নিয়ে এখানে বসাইছে। সেই সময়গুলোতে এগুলো দেখার লোক ছিল না, এগুলো দেখেনি, এগুলোর ব্যাপারে ওই রহমতুল্লাহ ভাইরা ভালো জানে, তখন তারা অ্যাক্টিভ ছিলেন। এসব নিয়ে তো দুর্নীতির অভিযোগ আছে, টঙ্গি বন্ধ করতে বলা হয়েছে, তাদের এখনো লাইট পিরিয়ড আছে। এইভাবে ভেতরে পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে, উল্টা দিকে সেগুলো পারফর্ম করছে না। এগুলো সব কিন্তু সরকারি খাতে, অদক্ষ সরকারি খাতে ব্যবস্থাপনার শিকার হয়ে গেছে, আর ব্যবসাটা এই অজুহাতে ওদিকে চলে যাচ্ছে। এই যেভাবে সাজানো হচ্ছে এবং ব্যবসায়ীরা সমস্ত কিছু কুক্ষিগত করে ফেলেছে, সরকারের মধ্যে একটা ক্রিয়াশীল শক্তি যদি থেকেও থাকে যারা গণস্বার্থ, এই ব্যবসা বান্ধব ব্যবসার স্বার্থের পাশাপাশি গণস্বার্থ সংরক্ষণের ব্যাপারটি সামঞ্জস্যতা রক্ষা করার ব্যাপারে তারা চেষ্টা করলেও করতে পারে, কিন্তু তারা একটা বড় ধরনের প্রেসার বা বড় ধরনের একটা পরিবর্তন না আসলে, যেমন নাইকোর ক্ষেত্রে হয়ে গেছে, এখন নাইকোর ক্ষেত্রে 746 কোটি টাকা আদায় করার ব্যাপারে সরকারের মধ্যে কোনো প্রবণতা ছিল না। যখন আমরা কেস করলাম তখন সরকারের হুঁশ হলো, সরকার 9000 কোটি টাকা কম্পেনসেশনের মামলা ক্লেম করে এক্সিডে চলে গেল। ওইরকম একটা কিছু ঘটনা ঘটতে হবে এর মধ্যে, তাহলেই সরকারের মধ্যে একটা শক্তি হয়তো আমাদের মতো হয়ে, আমাদের চিন্তাটাকে এখন বিকলাঙ্গ বলা হচ্ছে, আর আমরা অর্থমন্ত্রীর চিন্তাটাকে বা সরকারের ভেতরের অপক্রিয়াশীল শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তিকে বিকলাঙ্গ বলছি, তখন আমাদের এই চিন্তাটাই হয়তো প্রাধান্য পাবে, তার আগে হবে না। এইভাবেই আহাজারি করতে হবে এজাজ সাহেবদেরকে, আহাজারি করতে হবে রহমতুল্লাহ ভাইকে, আহাজারি করতে হবে আমাকে, আর ওই দিনের অপেক্ষায় থাকতে হবে। 7,746 কোটি টাকা আদায় করতে পারলো না, উল্টা এক্সিড থেকে রায় নিয়ে আসলো নাইকো যে তাকে কম্পেনসেট করার টাকা সরকার দিতে বাধ্য হবে, তখন সরকারের মাথায় বাস পড়লো। আমরা যে কেস করে সরকারকে শক্তি যোগায় এখন এক্সিডে পাঠালাম 9000 কোটি টাকা আদায় করে। আজকের বিদ্যুৎ খাতকে এইভাবে গণবান্ধব করার জন্য আমরা যা যা বলছি, যেমন এজাজ সাহেব কিছুটা বলল, রহমতুল্লাহ সাহেব কিছুটা বলল, আমি কিছুটা বললাম, এটা কোনো বলাই হলো না, আরো অনেক কথা বলার আছে। সেইগুলো হবে তখনই এইরকম ভাবে সরকারের সচেতনতায় আঘাত করা, যে রবীন্দ্রনাথের কথার মতো যে আদমরাদের ঘামেরে তুই বাঁচা, সরকারের এই বিকলম্ব চিন্তাকে আদমরা হিসেবে বিবেচনা করে তাকে একটা ঘাম আঁকতে হবে, নিয়ে সচেতন করতে হবে। আমি তো সরকারে যাব না, রহমতুল্লাহ ভাই তো সরকারে যাবে না, এজাজ সাহেব সরকারে যাবে না, যে সরকার আসবে তাকেই এটা করতে হবে। এগুলো না করলে আওয়ামী লীগকে মনে রাখতে হবে যে বিএনপিকে সরানোর জন্য গণ আদালত গঠন করে এই ব্যারিস্টার আমিরুল ইসলাম, এই ডক্টর কামাল হোসেন, এই গণ আদালতে বিদ্যুৎ সংকটকে সামনে নিয়ে আসা হয়েছিল। আজকের বিদ্যুৎ সংকট যে জায়গায় গেছে, সেই সংকটটাকে কাজে লাগিয়ে সরকার এখান থেকে সমাধান করে কৃতিত্ব নিয়ে মানুষের মন জয় করে মানুষের কাছে আসন গ্রহণ করতে পারে, অথবা ওরকম পরিণতির দিক নিজেকে নিয়ে যেতে পারে। কোনটা করবে এটা সরকারের বিবেচনার বিষয়। শেষ মিনিটে আছে আমি রহমতুল্লাহ, যদি এইরকম বলা সার্বিকভাবে যদি আমরা বলতে পারি, তাহলে এই মানে পিডিবিকে যদি আপনি খুব সংক্ষিপ্তভাবে বলেন, এটাকে সচ্ছল করা যায় কি করে? অন্তত পাওয়ারের দিক দিয়ে অন্য অনেক সিস্টেম ব্যাপক আছে, কিন্তু পাওয়ারের দিক দিয়ে তাকে তেল কিনতে দাও সরাসরি, অথবা তুমি সস্তায়, যেটা আন্তর্জাতিক বাজারে আছে এই বাজারে তাকে কিনতে দাও। কারণ সে এখন যেহেতু তার মানে লিকুইড অয়েল বেস, তাকে পাওয়ার স্টেশন বাধ্য করা হয়েছে। এটা আমি বলবো বাধ্য করা হয়েছে, কারণ এটা ব্যবসা, যেটা শামসুল আলম বললেন যে এটাতে বিরাট একটা ব্যবসা। দেশে কিন্তু এই ব্যবসাটা হবে না, অন্য জায়গায় এই ব্যবসাটা হবে না। এই ব্যবসাটা দেওয়ার জন্যই যে তেলের দামটা কমাচ্ছে না, ওদেরকে ব্যবসা দিয়ে দিচ্ছে। এবং পিডিবিকে বাঁচাতে হলে ইমিডিয়েটলি কোনো যদি প্রো পিপল গভর্নমেন্ট হয়, আমার তো পাগল মনে হচ্ছে এদেরকে, যে এটা কি, এটা ইলেকট্রিসিটি পাবো, সস্তায় পাবো, দেশ বাঁচবে, তাহলে আমি এই তেলের দাম রাখবো কেন? পিডিবিকে ওই তেল কিনতে দিলে কালকে সামনের মাস থেকে লাভে চলে যাবে। আমরা আশা করি সরকার এটা ভাববে, আসলে ভাবা দরকার যে বিষয়টা, কারণ পিডিবি এটা একটা সরকারি প্রতিষ্ঠান, বিপিসি যেমন বিপিসির লাভ দেখাচ্ছে আর সরকারি প্রতিষ্ঠান এখানে লস দেখাচ্ছে। হ্যাঁ, এইটা তো আসলে কারোর জন্য কাম্য নয়, এবং সরকার এটা ভেবে দেখবেন। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।